দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। এপিসোডটি শুরু করব একটি ছোট্ট পারিবারিক গল্প দিয়ে। গল্পটি খুব একটা খারাপ হবে না। আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টির সঙ্গে প্রাসঙ্গিক হবে আশা করছি। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক বছর আগের কথা। আমি তখন পৃথিবীতে আসিনি মনে হয়। তো আমার বাবার কর্মস্থল ছিল চট্টগ্রাম মহানগরীতে। তো আমার বাবার কাছে পরবর্তীতে আমার এই গল্পটি শোনা। সেই গল্পটি হলো চট্টগ্রামের কোনো এক জায়গায় আমার বাবা বলেছিলেন, আমি ভুলে গিয়েছি, বহু বছর আগে আমার ছোটবেলায় বলেছিলেন, একটি মাজারের গল্প। তো কোনো একটি জায়গায় রাস্তার পাশে একটি লাভজনক মাজার ছিল। লাভজনক এই অর্থে বলছি যে রাস্তার পাশে যেহেতু ছিল, লোক যাওয়া আসার পথে সেখানে টাকা ছুঁড়ে মারত। সো অনেক টাকাই সেখানে উঠত দান হিসেবে, যেভাবে বলি আমরা। তো এই মাজারটি পরিচালনা করবার জন্য একটি কমিটি ছিল, মাজার পরিচালনা কমিটি। তো সেই কমিটির লোকেরা মোটামুটি খুশি ছিলেন মাজার পরিচালনা করে, সব কিছু ঠিকঠাক চলছিল। তো পার্শ্ববর্তী এলাকার কিছু লোক, তাদের আবার এই মাজারের ইনকামের দিকে চোখ পড়ল। তো তারা দেখলেন যে কমিটির লোকেরা বেশ ভালো মন্দ খেয়ে ভালোই আছে মাজারের সেবা করে। তো তারাও ভাবলেন যে এই সেবা তো আমরাও করতে পারি। তখন তারা ঘোষণা দিলেন যে সেই মাজারে শুয়ে থাকা বাবা, পাগলা বাবা, রাতের বেলা তাদের স্বপ্ন দেখিয়েছেন যে বর্তমান কমিটির লোকেরা এই মাজারের সেবা যত্ন খুব ভালোভাবে করছে না, যত্ন নিচ্ছে না মাজারের, তাই বাবার খুব কষ্ট হচ্ছে। বাবা বলেছেন তারা যাতে মাজারের দায়িত্ব নেন, নতুন পক্ষকে দায়িত্ব নেবার কথা বাবা নিজেই বলেছেন স্বপ্নযোগে। তো এই কথা প্রচার দিয়ে দ্বিতীয় পক্ষ লোকজন নিয়ে এসে মাজার ট্রান্সফার করবার চেষ্টা করছেন, অর্থাৎ মাজার ওখান থেকে তুলে নিয়ে যাবেন তাদের এলাকায়, জায়গা বদল হবে। দুই পক্ষে মারামারি লেগে গেছে বড় রকমের। তো তখনকার চট্টগ্রামের ডিসি, তিনি দুই পক্ষের নেতৃস্থানীয়দের হাজতে ভরে রাখলেন। তো তখন কিন্তু ডিসি সাহেবরা, এটি অনেক আগের কথা, পাকিস্তান আমলের কথা, তো ডিসি সাহেবরা যথেষ্ট ক্ষমতা ভোগ করতেন। এখনকার সেনা প্রধান অত ক্ষমতা ভোগ করেন না। তো ডিসি সাহেব দুই দলের নেতৃস্থানীয়দের হাজতে ভরে রাখলেন, কোর্টেও চালান দিচ্ছিলেন না, আটকে রাখলেন বেশ কয়েকদিন। তো সাংবাদিকরা ডিসি সাহেবকে জিজ্ঞেস করলেন যে ডিসি সাহেব, এই দুই পক্ষের নেতৃস্থানীয়দের আপনি হাজতবাসে দিয়ে দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য, এটি তো হতে পারে না, তাদেরকে তো চালান দিতে হবে কিংবা ছেড়ে দিতে হবে, তাদের নিয়ে আপনার পরিকল্পনা কি? তো ডিসি সাহেব বললেন, পরিকল্পনা আমার হাতে নেই, পাগলা বাবার হাতে। তো সবাই অবাক যে সেটি কীরকম। ডিসি সাহেব বললেন, আমি অপেক্ষা করছি, পাগলা বাবা কবে আমাকে স্বপ্নে দেখাবেন, স্বপ্নে আমাকে জানিয়ে দেবেন আমি এদেরকে ছেড়ে দেব নাকি অনির্দিষ্টকালের জন্য আটকে রাখবো। বাবার নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমি কোনো অ্যাকশন নেব না। সব প্রিয় দর্শক শ্রোতা, তারপর কি হয়েছে আমি জানি না। এটি গল্প, তো চাইলে আমরা উইকিপিডিয়া যেমন আমরা আপডেট করি, এডিট করি, যার যেমন খুশি, আপনারাও আপডেট করতে পারবেন গল্পের বাকি অংশ। আর দীর্ঘ হবে না গল্পটি। তো এখন কথা হলো, এই গল্পের সঙ্গে আজকের এপিসোডের সম্পর্ক কি? সম্পর্ক আছে প্রিয় দর্শক শ্রোতা। সিলেটে যা ঘটে গেল, হজরত শাহজালাল এবং হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজারকে ঘিরে, এবং সিলেটের ডিসি, সাবেক ডিসি বলাই ভালো, জনাব সারোয়ার আলমকে নিয়ে, এইটি হবার কথা ছিল না, বাট হয়ে গেল। ডিসি সাহেব বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার কোনো ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা হিসেবে মাঠ পর্যায়ে মাজার বিষয়ে একটি চমৎকার সিদ্ধান্তে এসেছিলেন। কারণ বাংলাদেশের মাজারগুলো এভাবেই পরিচালিত হচ্ছিল, জবাবদিহিতার ব্যাপার অনেক জায়গায় খুব কম ছিল, এখনও কম আছে। তো সেখানে সিলেটের মাজারগুলো যেভাবে পরিচালিত হচ্ছিল, লোকেরা হাতে হাতে টাকা দিচ্ছিলেন, খাদেম সেবক ওখানে যারা কাজ করেন তারা হাতে হাতে টাকা নিচ্ছিলেন, খোলা ডেগে টাকা ছুঁড়ে মারা হতো। তো ডিসি সাহেব সেই ডেগ সিলগালা করলেন, আপনারা দেখেছেন ইতিমধ্যে, গত বৃহস্পতিবার সিলগালা করা হয়েছে। তো তারপর সোমবার দিন সেটি খোলা হয়েছে, ড্যাগ খুলে টাকা গোনা হয়েছে।
3 দিনেরও কম সময়ে প্রায় 17 লক্ষের বেশি টাকা সেখানে জমা হয়েছে ড্যাগে। তাহলে মাসে কত হয়, বছরে কত হয়, একটি হিসেব কিন্তু পাওয়া যাচ্ছে। এর আগে কিন্তু কোনো হিসেব পাওয়া যায়নি। আর তিনি যখন ঘোষণা দিয়ে বৃহস্পতিবার হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারে ড্যাগ সিলগালা করলেন, নতুন করে দান বাক্স লাগালেন এবং সশস্ত্র আনসার বাহিনীর সদস্যদের সেখানে নিয়োগ দিলেন নিরাপত্তা বিধানের জন্য। তো তখন থেকে শোনা গেল যে একটি মহল খুব বিরক্ত, কারণ তারা বলছেন 700 বছরের ঐতিহ্য যেভাবে চলছিল মাজার, এইভাবে হঠাৎ করে ডিসি সাহেব এখানে ল এনফোর্স করবার চেষ্টা করেছেন, তাতে করে অলি আউলিয়ারা মনে কষ্ট পাবেন কিংবা অলি আউলিয়াদের সঙ্গে এটি বেয়াদবি হয়েছে। একটি পক্ষ এই প্রচার দিলেন। শুধু প্রচারই না, বৃহস্পতিবার রাতেই তারা ছোটোখাটো মিছিলও করে ফেললেন। সেই মিছিল থেকে এই কর্মকাণ্ডের নিন্দা করা হলো, এটি বন্ধ করবার দাবি জানানো হলো। বিপরীতে সিলেটের সাধারণ মানুষ দল মত নির্বিশেষে হাজার হাজার মানুষ প্রতিবাদে নেমে আসলেন। তারা বললেন এটি ভালো কাজ, এইটি হওয়া উচিত, মাজারের টাকা পয়সা, দানের টাকা সব কিছুর হিসেব থাকতে হবে। এবং ডিসি সাহেব এটি করে প্রশংসাই ভাসলেন সিলেটের সাধারণ মানুষের কাছে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে। প্রিয় দর্শক শ্রোতা, পরবর্তী ঘটনা সব আমাদের জানা। সরকার রোববার দিন হঠাৎ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পৌঁছে দেওয়া হলো সিলেটে, সারোয়ার আলমকে পত্র পাঠ বিদায়, ওখানে তিনি আর ডিসি হিসেবে থাকতে পারবেন না। তো ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়েছেন, সেই পোস্টে তিনি সিলেটবাসীর কাছ থেকে বিদায় নিয়েছেন চমৎকারভাবে। তিনি তাদের সৌভাগ্য কামনা করেছেন, তার সঙ্গে তাদের ভালো সময় কেটেছে সে কথা জানিয়েছেন, কোনো বিষোদ্গার করেননি কোনো বিষয়ে। এবং যতদূর জানা গেল তিনি চেয়েছিলেন কিছুটা ধীরে সুস্থে সেখান থেকে আসতে, চার্জ ভালো করে কাউকে বুঝিয়ে দিয়ে সেখান থেকে আসবেন, কিন্তু সরকার তাকে সময় দেয়নি। তাকে রোববার রাতেই চলে যাওয়ার জন্য বলা হয়েছিল, যে রোববার রাতেই যাতে তিনি সিলেট ত্যাগ করেন, কিন্তু তিনি সেটি করেননি। তিনি পরদিন মাজারের টাকা গুনলেন এবং সেখানে গুনে পাওয়া গেল 17 লক্ষ টাকা। সেই টাকা গুনে একটি অ্যাকাউন্টে রাখা হলো এবং জেলা প্রশাসন থেকে আরও 5 লক্ষ টাকা সঙ্গে অ্যাড করে 22 লক্ষ টাকা মাজারে রাখা হলো। আর এই যে শিক্ষা তিনি আমাদের দিয়ে গেলেন, সেই শিক্ষা এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় দাবি উঠেছে, পুরো দেশ জুড়ে যেখানে যেখানে মাজার আছে, যেখানে যেখানে লাল সালু আছে, আর যেখানে যেখানে লাল সালুকে কেন্দ্র করে দুর্নীতি, ধাপ্পাবাজি, প্রতারণা, লোক ঠকানো এই বিষয়গুলো আছে, সেখানেকার লোকেরা জবাবদিহি চাইলেন। তারা এখন সোচ্চার হয়েছেন, বাংলাদেশের প্রত্যেকটি মাজারের তারা এরকম ব্যবস্থাপনা চাচ্ছেন। চমৎকার ব্যবস্থাপনা হতে হবে, জবাবদিহিতে থাকতে হবে, কত টাকা আয় হচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে, কারা সেগুলো নিয়ন্ত্রণ করছেন, সব কিছু জবাবদিহিতার মধ্যে আসতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই বিষয়টি নিয়ে তোলপাড় চলছে এক ধরনের, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, আপনারা অনেকে এর অংশ হয়েছেন। তো দুঃখজনক এই যে এমন একজন কর্মকর্তা সরকারের কাছ থেকে পেতে পারতেন বাহবা, আর তিনি জাস্ট অ্যানাদার ডিসি না। এই সারোয়ার আলমকে আমরা অনেকদিন থেকে চিনি। এই সারোয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন এক সময়, সেখানে ভেজাল বিরোধী অভিযানগুলো তিনি যে চালাতেন আমরা দেখেছি, তিনি প্রশংসিত হয়েছেন সারা বাংলাদেশে। তিনি সিলেটে ডিসি হিসাবে যোগ দেবার আগে ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব ছিলেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদমর্যাদায়। সেখান থেকেই তাকে কিন্তু সিলেটে ডিসি হিসাবে পদায়ন করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, আর সময়টি ছিল 18 আগস্ট 2025। আর সেই সময়ে সিলেট উত্তাল হয়ে উঠেছিল সাদা পাথর চুরিকাণ্ডে। সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার তাকেই একমাত্র যোগ্য লোক মনে করেছিলেন সিলেটের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, এবং তিনি যোগ্যতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েও ছিলেন। কিন্তু তাকে এখন এইভাবে বিদায় নিতে হলো, এইটি আমরা কখনো আশা করিনি। সরকারের উচিত ছিল তার পাশে দাঁড়ানো, এই সৎ মানুষটির পাশে দাঁড়ানো, তার ভালো কাজের মূল্যায়ন করা, তার ভালো কাজকে সমর্থন করা। এইটি না করে সরকার ধোঁয়াশা তৈরি করে তাকে এইভাবে পত্রপাঠ বিদায়ের ব্যবস্থা করল, সেইটি আমাদের কাছে বোধগম্য নয়। সরকারের উদ্দেশ্য কি এখানে? তিনি কার বাড়াভাতে ছাই দিলেন? হ্যাঁ, লাল সালুতে টান পড়েছে, লাল সালুতে টান তো পড়তেই হতো কখনো না কখনো। যা কিছু চলছিল ঠিকঠাক চলছিল, চলেনি, তিনি সেটি ঠিক করবার চেষ্টা করেছিলেন। আর কোনো কিছু ঠিক করবার চেষ্টা করে কি অপরাধ? সরকার সেটি প্রমাণ করলো যে ভালো কাজ করা যাবে না। জনপ্রশাসনে কি বার্তা দিল সরকার? এখন থেকে কেউ কি জনপ্রশাসনের, কি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, কি ডিসি জেলা প্রশাসক, তারা কেউ কি এখন থেকে মাঠ পর্যায়ে ভালো কাজ করবার স্বপ্রণোদিত হয়ে নিজের থেকে করবেন?
করবার সাহস পাবেন? কারণ 10 মাসের মাথায় বদলি কে চান? কেন চাইতে হবে? তাই ঘটল। তো জানি না সরকারের মনে কি আছে, কি উদ্দেশ্য সরকার এটি করলেন, সেটি তারাই ভালো জানেন। তবে সারোয়ার আলমকে কিন্তু সিলেটের মানুষ এখনো ভুলেননি। সারা বাংলাদেশের মানুষের কাছে তিনি নতুন করে এক ধরনের গ্রহণযোগ্যতা পেয়েছেন। আর সেই বিষয়টি আমাদের একটি বার্তা দেয়, বাংলাদেশের মানুষ এখনো সৎ কর্মকর্তাদের মাথায় করে রাখতে রাজি আছেন, শ্রদ্ধা ভক্তিতে তাদেরকে ভাসাতে রাজি আছেন, এবং সেই প্রমাণ মানুষ এখন দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং যারা পারছেন সামনে থেকে সিলেটের মানুষেরা রাস্তায় নেমে এসে নিজেরা ফিজিক্যালি প্রেজেন্ট থেকে মাঠে সেই প্রমাণ দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, যারা ক্লিপগুলো দেখেছেন, সারোয়ার আলমকে নিয়ে মানুষ কীভাবে উচ্ছ্বাস করছেন, কোন পরিস্থিতির মধ্য দিয়ে সারোয়ার আলম সিলেট ত্যাগ করলেন, কত বড় ভিড়ের মধ্য দিয়ে তাকে অনেক কষ্টে পাস করতে হয়েছে, সেই সব দৃশ্য কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখলেন, এই দেশের জনগণ দেখলেন, এই দেশের ভোটাররা দেখলেন। কোন মানুষটির সঙ্গে এটি করা হলো, সেই সব কিছুই কিন্তু মানুষের কাছে রেকর্ড হয়ে থাকলো। আগামী দিনে সরকারকে এটির জবাব দিতে হবে। কোন অপরাধে সারোয়ার আলমকে এইভাবে অসময়ে সিলেট থেকে বিদায় নিতে হলো, এবং সিলেটবাসী তাকে চাইছেন, সেই দাবির মুখেও সরকার পিছু হটল না, সরকার তাদের সিদ্ধান্তে অনড় থাকলো। এই সব কিছুর জবাব একদিন দেশের মানুষের কাছে সরকারকে দিতে হবে। সময়ের অপেক্ষা মাত্র। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।